শুনছেন শুনছেন গল্প স্বল্প, শুধুমাত্র 100.1 FM গোল্ডে। দীনেন্দ্র কুমার রায় অবিভক্ত নদিয়ার মেহেরপুরের বাসিন্দা ছিলেন। তার বাবার নাম ব্রজনাথ রায়। 1888 খ্রিস্টাব্দে মহিষাদল হাইস্কুল থেকে প্রবেশিকা পাশ করে কৃষ্ণনগর সরকারি কলেজে ভর্তি হন। 1893 খ্রিস্টাব্দে রাজশাহী জেলা জজের কর্মচারী নিযুক্ত হন তিনি। 1295 বঙ্গাব্দে তাঁর প্রথম রচনা একটি কুসুমের মর্মকথা প্রবাদ প্রশ্নে ভারতী ও বালক পত্রিকায় প্রকাশিত হয়। 1898 খ্রিস্টাব্দে বাংলা শিক্ষক নিযুক্ত হয়ে বরোদায় 2 বছর কাটান। এই সময় তিনি ঋষি অরবিন্দ ঘোষের বাংলার শিক্ষক ছিলেন। সেখান থেকে ফিরে তিনি 1900 খ্রিস্টাব্দে সাপ্তাহিক বসুমতী পত্রিকার সহ সম্পাদক ও পরে সম্পাদক হন। সেই সময় নন্দনকানন মাসিক পত্রিকারও সম্পাদক ছিলেন তিনি। বাংলার পল্লী জীবন সম্পর্কিত তাঁর লেখাগুলি স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুরকেও মুগ্ধ করেছিল। আজ গল্প স্বল্পতে শুনবেন দীনেন্দ্র কুমার রায় রচিত কাহিনী শত্রু হস্তে। গল্প পাঠে থাকছে অর্ণব, সোমক, অরিজিৎ, অমরজিৎ, উজ্জ্বল এবং রাজীব। গ্রীষ্মকালের রাত্রে আমার 3 তলার ঘরে বসে আমি আমার এক আত্মীয়ের সঙ্গে গল্প করছিলাম। পশ্চিম আকাশে অল্প মেঘ হয়েছিল। দেখতে দেখতে ঘণ্টাখানেকের মধ্যেই সেই মেঘে সমস্ত আকাশ আচ্ছন্ন হয়ে গেল। সঙ্গে সঙ্গে প্রচণ্ড বিদ্যুৎ চমকাতে শুরু করল। আমি সেই বিদ্যুতের ছটা সহ্য করতে না পেরে 2 চোখ ঢেকে নিলাম। আমার আত্মীয় অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, চোখে কিছু পড়লো নাকি? হঠাৎ চোখ ঢাকলেন যে? আমি বললাম, জানলাগুলো বন্ধ করুন, এই বিদ্যুতের আলো আমার কাছে একেবারে অসহ্য। আমার জীবনে একবার একটা বড় দুর্ঘটনা ঘটেছিল, সে কথা অনেকেই জানে না। সেই ভয়ানক দিন থেকে আমি কোনো তীব্র আলো সহ্য করতে পারি না। আত্মীয়টি জানলা বন্ধ করে আমার কাছে এসে বসলেন। বললেন, বড় আশ্চর্য কাণ্ড তো। কি ব্যাপার ঘটেছিল, মানে বলবার কিছু আপত্তি আছে নাকি? না না, আপত্তি নেই। তাহলে শুনুন। ছেলেবেলা থেকেই ইঞ্জিনিয়ারিং শেখবার আমার ভারী ঝোঁক ছিল, কিন্তু শিবপুর কি রুড়কিতে পাশ করে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার হয়ে বৃদ্ধ বয়সে একটা রায় সাহেবী বিপুল অর্থ উপার্জন করব, এমন উচ্চাভিলাষ কখনোই ছিল না। ছোটবেলা থেকেই কেমন করে জাহাজ তৈরি করে, কেমন করে কামান বন্দুক নির্মাণ করে, এসব শেখবার ইচ্ছে আমার হৃদয়ে বদ্ধমূল হয়ে ওঠে। বাবা বললেন, পাগল হয়েছিস? ওসব শিখে কি ফল হবে? আমি বললাম, ফল নাই হোক, কিন্তু শিখতে দোষ কি? লোকে ব্যারিস্টার ও প্রফেসর হতে বিলেত যায়, আমার উদ্দেশ্য কি এতই খারাপ? বাবার বয়স হয়েছিল, তাকে বোঝাতে পারলাম না। শেষে মায়ের বাক্স থেকে লুকিয়ে 5,000 টাকার নোট নিয়ে আমি বিলেত যাত্রা করলাম। বিশ্বাস ছিল যে ভারতের সমুদ্র লঙ্ঘন করার পর টাকার অভাব হলে বাবা তখন নিশ্চয়ই স্থির থাকতে পারবে না। আমার অনুমান মিথ্যে হয়নি। ইংল্যান্ডে গিয়ে তবে আমার উদ্দেশ্য সিদ্ধ হলো না। আমি ফ্রান্সের রাজধানী প্যারিসে গিয়ে উপস্থিত হলাম। ফরাসি সাধারণতন্ত্রের সভাপতি মহাশয়ের সাথে সাক্ষাৎ করে তার কাছে আমার উদ্দেশ্য প্রকাশ করলাম। তিনি রাজকীয় জাহাজ নির্মাণাগারে বৈজ্ঞানিক যন্ত্র নির্মাণ প্রণালী শেখবার জন্য ওয়ার্কশপের অধ্যক্ষের কাছে একটা অনুমোদনপত্র লিখে দিলেন। আমি কাজ শিখতে লাগলাম। কি আনন্দ, কি উৎসাহ! স্বাধীন জীবনের একটা উন্মাদনাময় উদ্দীপনা রসে আমার হৃদয় পরিপূর্ণ হয়ে গেল। সমস্ত বিলাস বাসনা ত্যাগ করে আমি সাধারণ মিস্ত্রির মতো হাতে কলমে কাজ করতে লাগলাম। একদিন সন্ধেবেলা কারখানা থেকে বাসায় ফিরছি, এমন সময় এক আর্দালি এসে জানালো, সুপারিনটেন্ডেন্ট সাহেব আমাকে তার সাথে দেখা করবার জন্য আদেশ করেছেন। আমি অবিলম্বে তার সামনে গেলাম। বলা ভালো, তিনি এই বিদেশি যুবককে বেশ অনুগ্রহের চোখেই দেখতেন, যথেষ্ট বিশ্বাস করতেন এবং আমার কাজের প্রশংসাও কখনো কখনো তার মুখে শুনতে পাওয়া যেত।
সাহেব একটা চেয়ারের ওপর বসবার জন্য আমাকে অনুমতি দিলেন। ঘরটা বিদ্যুতের আলোতে উদ্ভাসিত, চারিদিক নীল রঙের কাপড় দিয়ে ঢাকা। আমি ঘরে প্রবেশ করা মাত্র স্প্রিংয়ের সাহায্যে ঘরের দরজা বন্ধ হয়ে গেল। সাহেব আমার মুখের ওপর তীক্ষ্ণ দৃষ্টি স্থাপন করে জিজ্ঞাসা করলেন, তোমার উপর একটা কাজের ভার দিব, পারিবে? আমি বললাম, অসম্ভব না হলে নিশ্চয়ই পারবো। অসম্ভব কার্যে কাহাকেও নিযুক্ত করিবার আমার অভ্যাস নাই। সাহেব হেসে এই কথা বললেন, তারপর মৃদু স্বরে বলতে লাগলেন, আমাদের রেনাটরি নির্মাণের কারখানায় কোনো শত্রুর গুপ্তচর প্রবেশ করিয়াছে বলিয়া সন্দেহ হইতে আছে। কেবল আমার সন্দেহ নয়, ডাইরেক্টর অফ অর্ডিন্যান্সেরও এই সন্দেহ হইয়াছে যে নূতন প্রণালীতে আমাদের রেনাটরি নির্মিত হইতেছে, তাহার কার্যপ্রণালী শিখিয়া লইবার জন্য তাহারা চেষ্টা করিতেছে। তাহাদিগকে ধরিতে হইবে। বুঝলাম কাজটা খুব একটা সহজ নয়। নিরুৎসাহ হলাম না, বললাম, দেখুন, আমি এই চেষ্টায় আমার প্রাণ পর্যন্ত দিতে রাজি, কিন্তু এই কাজটা করব কিভাবে? আপনি উপায় বলে দিন। সাহেব বললেন, রেনাটরি নির্মাণের কারখানায় তোমাকে মিস্ত্রি করিয়া পাঠাইতেছে। তুমি নূতন লোক যাইতেছ, সকলটিকে লক্ষ্য রাখিবে। মনে রাখিবে মিস্ত্রিগিরি করাই তোমার উদ্দেশ্য নহে, তাহার পর উপায় আপনি হইবে। এই সম্পর্কে আমি কোনো উপদেশ দিব না। তোমরা ভারতবর্ষের লোক, তোমাদের বুদ্ধি কৌশলে আমার বিশেষ শ্রদ্ধা আছে বলিয়াই এই ভার আমি তোমার হস্তে দিতেছি। ওকে? যথাসময়ে এই নূতন কারখানায় প্রবেশ করে দেখলাম এখানে অগণ্য লোক পরিশ্রম করছে। রণতরীর বিভিন্ন কলের বিভিন্ন অংশ বিভিন্ন আলাদা আলাদা জায়গায় নির্মিত হচ্ছে। যারা কোনো কলের একটা অংশ নির্মাণ করে তারা অন্য অংশের নির্মাণ কৌশল জানতে পারে না, এতটাই নিয়মের বাধাবাধি। যার যতটুকু কাজ গোপনে তাকে ততটাই করতে হয়। কেউ যে কোনো কলের নকশা কারখানার বাইরে নিয়ে যাবে তার উপায় নেই। আমি যেখানে কাজ করতাম সেখানে 6 জন কারিগর খাটত। ফরাসি মিস্ত্রিগুলি খুব কাজের লোক। এই 6 জনের উপর আমার বিশেষ শ্রদ্ধা জন্মে গেল। সকলেই কর্তব্যপরায়ণ, কার্যদক্ষ। বিশেষত সর্দার মিস্ত্রি লুই ভারী চটপটে এবং পরিশ্রমী। কারখানা নিয়ম থেকে তাকে এক চুল নড়তে দেখা যেত না। তার উপর আমার শ্রদ্ধার সীমা ছিল না। 1 মাস একসাথে কাজ করে সকলের প্রতি বিশেষভাবে লক্ষ্য রেখেও আমি শত্রুপক্ষের কোনো গুপ্তচরের খোঁজ পেলাম না। মনে করলাম সবটাই হয়তো আমাদের বড় সাহেবের ভ্রম। তিনি মিথ্যে সংবাদ পেয়ে আমাকে অনর্থক একটা বাজে কাজে আবদ্ধ করে রেখেছেন। প্রায় 1 মাস কাজ করবার পর একদিন সন্ধেবেলা আমি কারখানা ছেড়ে অল্প দূর এসেছি। এমন সময় হঠাৎ বুকের দিকে তাকিয়ে দেখি পকেটে আমার ঘড়িটা নেই। আমার মনে পড়ল আমি যে ঘরে কাজ করি সেই ঘরের বেঞ্চির ওপর ঘড়িটা খুলে রেখেছিলাম। আসবার সময় সেটা আর তুলে আনতে মনে ছিল না। এরকম ভুল অনেকেরই অনেক সময় হয়। আমি তাড়াতাড়ি করে কারখানার মধ্যে ফিরে এলাম। ছুটির ঘন্টা বাজবার সঙ্গে সঙ্গে মিস্ত্রিরা চলে গেছিল, কিন্তু দরজার কাছে এসেই সন্ধ্যের আলোতে দেখলাম একজন লোক বেঞ্চির ওপর বসে অত্যন্ত এক মনে একটা কলের নকশা আঁকছে। আমি অবাক হয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে দেখলাম লোকটা আর কেউ নয়, আমাদের সর্দার মিস্ত্রি লুই। আমার পায়ের শব্দ শুনবা মাত্র লুই এক লাফে বেঞ্চি পরিত্যাগ করে তার নকশার কাগজ, কম্পাস, পেন্সিল এবং রুলটা তাড়াতাড়ি পকেটে পুরে রাখল। তারপর অন্যদিকে মুখ ফিরিয়ে মাথা নিচু করে কি যেন খুঁজতে লাগলো। আমি অত্যন্ত অবাক হওয়ার ভান করে বললাম, আরে সর্দার মিস্ত্রি যে, কিছু হারিয়েছ নাকি? লুই মাথা তুলে ঘুরে দাঁড়ালো, গম্ভীর স্বরে বলল, কি রুডার, তুমি এখন এখানে কেন? এখানে বলে রাখা ভালো, আমি এই কারখানায় প্রবেশ করবার সময় রুদ্র উপাধি গ্রহণ করেছিলাম। আমি বললাম, আসলে আমার ঘড়িটা ফেলে গেছিলাম, পথে গিয়ে মনে পড়ল, তাই নিতে এসেছি। তুমি কি হারিয়েছ? লুই বলল, আমার ঘড়ির চাবিটা খুঁজে পাচ্ছি না, কোথায় যে পড়ে গেল। যাই হোক, তোমার ফিরে আসাটা ভালো হয়নি।
ছুটির ঘন্টা বাজবার পর কারো এখানে আসার বা 5 মিনিট থাকারও কোনো অধিকার নেই। এখানে ঘড়িটা পড়ে থাকলে চুরি যেত না। কারখানার নিয়ম ভঙ্গ করো কেন? এবার যা করেছো করেছো, সেজন্য সাবধান করে দিলাম, কিন্তু ভবিষ্যতে এমন বেআইনি কাজ করলে তোমার বিরুদ্ধে কিন্তু রিপোর্ট করব। ইচ্ছে হচ্ছিল এক ঘষে মেরে হতভাগার নাক ফাটিয়ে দিই। বুঝলাম সেই গোয়েন্দা। শত্রুপক্ষের গোয়েন্দা সর্দারই আমার অসহ্য মনে হতে লাগলো। কিন্তু এখন বেশি গোলমাল করা ঠিক হবে না। ষড়যন্ত্রের তো কেবল সূত্র আবিষ্কার করেছি। তাও গম্ভীরভাবে বললাম, হ্যাঁ, সে রিপোর্ট তুমি করতে পারো, কিন্তু কাজ না থাকলে কে আর শখ করে এরকম আরামের জায়গায় ফিরে আসে? যাই হোক, আমার ঘড়ি আমি খুঁজে পেয়েছি। আমি পেছনে ফিরে না তাকিয়েই কারখানার ঘর ছেড়ে চলে গেলাম। পথে আস্তে আস্তে নানা রকমের চিন্তা আসতে লাগলো মনে। এই যে অপরাধী, তাতে আর সন্দেহ নেই। কজন গোয়েন্দা আছে জানি না, কিন্তু এ তো একজন বটেই। কিন্তু কি আশ্চর্য, লোকটাকে এরকম সাধু, বিশ্বাসী, কার্যদক্ষ বলেই জানতাম। তার এই ভণ্ডামি তার ঘৃণিত ষড়যন্ত্রের বাহ্যিক আবরণ মাত্র। 20 বছর ধরে সে সরকারের নুন খেয়ে কয়েক হাজার ফ্র্যাঙ্কের জন্য স্বদেশের সাথে বিশ্বাসঘাতকতা করবে। প্রথমে যেটা সম্ভব বলে মনে হয়েছিল, এখন সেটা অসম্ভব বলে মনে হতে লাগলো। হয়তো সে নিজের কোনো কাজ করছিল, কিন্তু যদি তাই হয়, তাহলে কম্পাস প্রভৃতি তার হাতে কেন? নিশ্চয়ই তার কোনো অসৎ উদ্দেশ্য ছিল। লুই প্রকাশত যতই সাধুতা প্রদর্শন করুক, স্থির করলাম তার গতিবিধির ওপর তীক্ষ্ণ লক্ষ্য রাখব। আমি সেদিন রাত্রেই আমাদের সাহেবকে একথা বললাম। তিনি শুনে আমাকে বিশেষ উৎসাহ প্রদান করে বললেন, এখন কারখানায় প্রচলিত কোনো কোনো নিয়ম ভঙ্গ করা তোমার কর্তব্য। ইহাতে সহজেই তুমি ডিসমিস হইবে। তখন বাইরে হইতে ইহাদের সকল কার্যের অনুসন্ধান করিতে পারিবে। লুই কোথায় থাকে, তার কেউ সঙ্গী আছে কিনা, বা কার সাথে তার বেশি ভাব, এই সব বিষয় জানবার জন্য আমি চেষ্টা করতে লাগলাম। প্রকৃতপক্ষে এতদিনে আমার কাজ শুরু হলো। জানতে পারলাম আমাদের কারখানা থেকে প্রায় 1 ক্রোশ দূরে সে তার বাড়িতে বাস করে। জুয়া খেলাতে সে বিশেষভাবে পারদর্শী, এবং সপ্তাহের মধ্যে 3 রাত্রি একজন বিদেশি লোক তার সঙ্গে সাক্ষাৎ করতে আসে। ঠিক রাত 10টার সময় তাদের মধ্যে আলাপ আলোচনা হয়। এইসব ঘটনা আমার সন্দেহ আরও দৃঢ় করে তুলল। একবার মনে হলো যা জানতে পেরেছি তাই যথেষ্ট। এখন একটা ওয়ারেন্ট বার করে লোকজনের সাহায্য নিয়ে তার ঘর খানা তল্লাশ করি। কিন্তু সমস্ত গৌরব আমি একা লাভ করার জন্য সচেষ্ট হয়ে উঠলাম। লোকটা যাতে আমার হাতেই ধরা পড়ে, এটাই আমার একমাত্র উদ্দেশ্য হয়ে গেল। দূর থেকে সবসময় সব ব্যাপারে সন্ধান নেওয়া খুব কঠিন ভেবে আমি লুইয়ের বাড়ির কাছে একটা বাসা ভাড়া নিলাম। একদিন সকালবেলা আমার আসল নামে একটা ডাকের চিঠি এসে উপস্থিত হলো। তাতে PR এই ডাকের ছাপ ছিল। চিঠি খুলে পড়লাম। চিঠিতে লেখা ছিল, ডিটেকটিভ মশাই যদি গভর্নমেন্টের রণতরী বিষয়ক গুপ্ত সংস্থার বিক্রেতার সন্ধান জানতে চান, তাহলে আজ তিনি ভিলার কাছে রাত্রি 10টার সময় লুকিয়ে থাকবেন। তার জ্ঞানচক্ষু উন্মিলিত হবে। জনৈক বন্ধু। চিঠির ভাষা একটু রহস্যময়। আমার কোনো বন্ধু, যে সম্ভবত আমার এই উদ্দেশ্য সম্পর্কে জানে, সেই এই চিঠি লিখেছে। কিন্তু আমি যেখানে যাওয়ার জন্য তৈরি হয়েছি, সেই জায়গাটা লুইয়ের বাড়ির খুব কাছে। অন্ধকার রাত্রি, বিদেশ, শত্রুর বাড়ির দরজায় আমি একা। এত সাহস করা কি আমার পক্ষে সঙ্গত? প্রাণের মায়া কি এতই কম? কে জানে এই চিঠি কোনো শত্রু পাঠিয়েছে কিনা। শত্রুও তো গোপনে আমার নাম এবং উদ্দেশ্য জেনে আমার জীবন বিপন্ন করবার জন্য এই কৌশল অবলম্বন করতে পারে। সবই সম্ভব। নানা রকম চিন্তা আমার মাথার মধ্যে বিপ্লব উপস্থিত করল। শেষে স্থির করলাম, বাঙালি হয়ে জন্মেছি বলেই কি সমস্ত সাহস এবং কর্তব্যে জলাঞ্জলি দেব? প্রাণ যায় যাক, যে কাজে হাত দিয়েছি তা শেষ করার জন্য প্রাণপণে চেষ্টা করব। হয়তো কৃতকার্য হলেও হতে পারি, কিন্তু এই সুযোগ পরিত্যাগ করলে আবার কখন এই সুযোগ উপস্থিত হবে কে বলতে পারে।
রাত 10টার আগেই আমি চিঠিতে যে জায়গার কথা বলা ছিল সেদিকে রওনা হলাম। এই জায়গাটা শহরের বাইরে, অন্ধকার রাত্রি, তার ওপর কালো মেঘে আকাশ ঢাকা। একটা গির্জার ঘড়িতে ঢং ঢং করে 10টা বেজে গেল। লুইয়ের বাড়ির সামনে বাগানের পাশে একটা ঝোপের আড়ালে গিয়ে দাঁড়ালাম। একটা অনির্দিষ্ট ভয়ে সারা শরীর যেন কেঁপে উঠল। আমি নিশ্চল ছবির মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে লুইয়ের বাড়ির দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইলাম। একটা ঘোড়ার গাড়ি এসে কুটিরের সামনে থামল। গাড়ি থেকে দুজন লোক নামল। একজন বলল, 10টা বেজে গেছে, সে খুব তাড়াতাড়ি চলে আসবে। আরেকজন বলল, তোমার চিঠিতে সে বিশ্বাস করবে, তার প্রমাণ কি? সে এমন বোকা বলে তো মনে হয় না। সে ইন্ডিয়ান। শুনেছি ইন্ডিয়ানরা ভারী চালাক। যদি সে 1 ডজন লোক নিয়ে আসে তাহলে তো সব ল্যাটা চুকেই যাবে। লোক দুজন ফরাসি ভাষাতেই কথা বলছিল বটে, কিন্তু এরা যে ফরাসি নয় সে বিষয়ে আমার যেন যথেষ্ট সন্দেহ হলো। উচ্চারণ বিদেশিদের মতো। রুশিয়ার সঙ্গে তখনও ফ্রান্সের মনোবিবাদ চলছিল। এরা রুশিয়ান নয় তো? হঠাৎ লুই তার কুটির থেকে বেরিয়ে এসে বলল, আমার ডিটেকটিভ বন্ধু এই বাগানের পাশে একটা ঝোপের আড়ালে লুকিয়ে আছে। তার কৌতূহল পূরণ করার এটাই উপযুক্ত সময়। 3 জন শত্রু দ্রুত বেগে আমার দিকে ছুটে এলো। চোখের নিমেষে আমি আমার বিপদ বুঝতে পারলাম, কিন্তু পালানোর আর অবসর নেই। কোথায় পালাবো? বিপদের জন্য তো তৈরি হয়েই এসেছে। নিরস্ত্র ছিলাম না। 6 নলা একটা পিস্তল পকেটে নিয়েছিলাম, সেটাই তাক করলাম। কিন্তু লক্ষ্য স্থির করবার আগেই আমার সামনে এক ব্যক্তি আমার উপর লাফিয়ে পড়ে আমাকে মাটিতে ফেলে দিল এবং 3 জনে আমাকে ধরে সবলে আমার হাত থেকে পিস্তল কেড়ে নিল। তারপর কি হলো আর মনে নেই। জ্ঞান ফিরতে দেখলাম আমি হাত বাঁধা অবস্থায় একটা ঘোড়ার গাড়িতে বসে রয়েছি। অন্ধকারের ভেতর দিয়ে গাড়ি দ্রুত বেগে চলছে। আমার পাশে লুই আর সামনে সেই অপরিচিত লোক দুজন। এই দুজনের চেহারা ঠিক অসুরের মতো, অবশ্য রঙ্গটা বাদ। কোন দিকে গাড়ি যাচ্ছে বুঝতেই পারলাম না। রাত্রি কত হলো সেটাও জানি না। সেটা রাত্রি কি না তাই বা কেমন করে বলবো? কতক্ষণ আমি জ্ঞান হারিয়েছিলাম তা অনুমান করবার ক্ষমতাও আমার ছিল না। শুধু দেহে যেন খুব দুর্বলতা অনুভব করছিলাম। মাথা এমন ঘুরছিল যে মনে হচ্ছিল যেন সমস্ত পৃথিবীটা আমার মাথার মধ্যে মহাবেগে ঘুরছে। বাইরের দিকে তাকিয়ে দেখলাম আকাশে নিকষ কালো মেঘ ঘনীভূত হয়ে এসেছে। আমার জ্ঞান ফিরতে দেখে লুই বলল, মশিয়র রুডের, কেমন আছো? ক্লোরোফর্মের মেয়াদ কাটিয়ে উঠেছো দেখছি। নির্লজ্জ কাপুরুষ হতভাগা গোয়েন্দা, তুই তো স্বদেশের শত্রু, ফরাসি জাতির কলঙ্ক। তোর সঙ্গে কথা বলতেও আমার ঘেন্না হচ্ছে। আমি এই কথা বলে মুখ ফিরিয়ে নিলাম। অল্প হেসে লুই উত্তর দিল, ঘৃণা প্রকাশ যাতে আর অধিক্ষণ করতে না হয় তাই করছি। তুমি বড় চালাক, আমাদের কাছে যাও চালাকি করতে। যারা তোমার মতো অপদার্থ কাণ্ডজ্ঞানহীন লোকের হাতে আমাদের ষড়যন্ত্র ধরবার ভার দেয় তারা তোমার মতোই গর্ধব। প্রথম যেদিন তোমাকে আমাদের কারখানায় দেখলাম সেদিনই তো তোমার মতলব বুঝেছি। এ চোখ অনেক দূর পর্যন্ত দেখতে পায়। ঘড়ি ফেলে গিয়ে কারখানায় নিতে আসবার দিনের কথা মনে পড়ে কি তোমার? সব জানতে পেরেছিলাম, ভেবেছিলাম একটু সাবধান করে দেব। তোমাকে বুঝতে দিয়েছিলাম যে তুমি এ কাজের যোগ্য নও, কিন্তু তুমি মরণই মঙ্গল মনে করলে। ঠিক আছে, তাই হবে। যদি আমি একবার কোনো রকমে মুক্তি পাই তাহলে কে মরে সেটা দেখা যাবে। দেশের শত্রু নিমকহারাম গোয়েন্দার মরণেই দেশের মঙ্গল। মুক্তি পেলে তো আমরা এত নির্বোধ নই যে জালের মাছ জলে ছেড়ে দেব। সঙ্গী দুজনের দিকে তাকিয়ে লুই এই কথা বলল। সঙ্গী দুজন সমস্বরে বলল, কখনো না। কখনো না। আমি একটু তেজে ভর করে একবার মাথা তুললাম। তীক্ষ্ণ দৃষ্টিতে লুইয়ের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলাম, তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? যেখান থেকে কোনো লোক আর পৃথিবীতে ফিরে আসে না। আমি মাথা নিচু করে বসে রইলাম। ক্লান্ত দেহের ভেতর থেকে উত্তেজনা শক্তি যেন প্রায় কমেই আসছিল। ভয়ের সময় আর ছিল না। যতক্ষণ আশা থাকে ততক্ষণ ভয়। যার আশা ফুরিয়েছে তার আবার কিসের ভয়? মৃত্যুর দ্বারে এসে দাঁড়িয়েছি।
এখন আর কোনো চিন্তা আছে? আশাহীন, ভয়হীন, চিন্তাহীন মনে পাথরের মতো নিশ্চল দেহ নিয়ে গাড়ির মধ্যে বসে রইলাম। একটা কথা বলাও আর প্রয়োজন বলে মনে করলাম না। গাড়ি একই রকমভাবে ছুটে চলল। আকাশে মেঘ আরও ঘনিয়ে এলো। বজ্রপাতের আওয়াজ দিকে দিকে প্রতিধ্বনিত হতে লাগল। লুই তার সঙ্গী দুজনকে বলতে লাগলো, আজ এই রাত আমাদের সংকল্প সিদ্ধির একেবারে অনুকূল। বিস্ফোরক পদার্থে আগুন সংযোগ করে যে ভয়ানক শব্দ হওয়ার সম্ভাবনা, সে শব্দ এই মেঘের গর্জনের মধ্যে ডুবে যাবে। কারো মনে কোনো সন্দেহ থাকবে না। আমার এক বন্ধু এই বিস্ফোরক পদার্থ আবিষ্কার করেছেন। এ পর্যন্ত যত বিস্ফোরক দ্রব্য প্রচলিত হয়েছে, এর ধ্বংসশক্তি সেই সকলের থেকে অনেক গুণ বেশি। এর সাথে ডিনামাইটের তুলনাই হয় না। আমরা একটু দূরেই একটা পুরনো ঘর ভাড়া নিয়েছি। সেখানে তোমাকে কিঞ্চিত আগুনের খেলা দেখানো হবে। বিজ্ঞানে তোমার অসাধারণ অনুরাগ, তাই না? বিজ্ঞানের শক্তি পরীক্ষা করে আজ তুমি আনন্দে অভিভূত হবে। নরপিশাচ হো হো শব্দে হাসল। তার চোখ নরকের আগুনের অন্ধকারের মধ্যেও উজ্জ্বল হয়ে উঠল। দেখতে দেখতে গাড়ি এসে একটা পুরনো বাড়ির সামনে থামল। চারিদিক নিস্তব্ধ। কোথাও কেউ জেগে আছে বলে মনে হচ্ছে না, কিংবা কাছাকাছি কোনো মানুষ বাস করে বলেও তো মনে হলো না। ঘরের মধ্যে একটা আলো মিটমিট করে জ্বলছিল। আমি ঘরের মধ্যে প্রবেশ করলাম। আমার মনে হলো আমি জীবিত অবস্থাতেই সমাধির মধ্যে প্রবেশ করলাম। লুই এবং তার দুজন সঙ্গী আমাকে একটা লোহার চেয়ারের ওপর বসালো। তারা চেয়ারের সঙ্গে আমার হাত পা শক্ত করে বাঁধল। তারপর কড়িকাঠে ঝুলানো একটা কাঠের ফলকের ওপর একটা ক্যানেস্তারা দেখিয়ে বলল, বন্ধু, তোমার কোনো চিন্তা নেই। ওই ক্যানেস্তারার মধ্যে আমার বন্ধুর নব আবিষ্কৃত বিস্ফোরক পদার্থ আছে। যতটুকু আছে সেটুকুই প্যারিসের যে কোনো বড় কোনো কেল্লাকে খণ্ড বিখণ্ড করে দিতে পারে। ওই ক্যানেস্তারার সঙ্গে একটা তার আছে। জানলার ভিতর দিয়ে সেই তারটা বার করে দিয়েছি। সেই তারের কম্পনে ক্যানেস্তারা সংরক্ষিত বিস্ফোরক পদার্থ বিস্ফোরিত হয়ে তোমার কর্তব্য জ্ঞানের পুরস্কার প্রদান করবে। আমি অসাড়ভাবে বসে তার কথা শুনতে লাগলাম। বাইরে কি দুর্যোগ! প্রতি মুহূর্তে আকাশে বিদ্যুতের আলো চোখ ঝলসে দিচ্ছে। প্রচণ্ড মেঘগর্জনে চারিদিক কেঁপে উঠছে, যেন পৃথিবীতে প্রলয়কাল উপস্থিত হয়েছে। এই প্রলয় অনুষ্ঠানের মধ্যে আমি নিভে যাওয়া প্রদীপের মতো স্তিমিত হয়ে রইলাম। লুই এবং তার দুজন সঙ্গী উঠল। দরজার কাছে গিয়ে লুই বলল, আমরা এখন চললাম। এই তার দেখছো? এই তার 300 গজ লম্বা। 300 গজ দূরে চলে গিয়ে এই তারে আমরা আঘাত করব। সেই আঘাতে এই ক্যানেস্তারার ভেতরের বিস্ফোরক পদার্থ জ্বলে উঠবে, বুঝেছো? এই 300 গজ পথ অতিক্রম করতে যতটুকু সময় লাগবে ততটুকুই তুমি নিরাপদ। দুর্বৃত্ত হো হো করে হেসে উঠল। ভীষণ বাতাসে তার হাসি প্রতিধ্বনিত হতে লাগল। নরকের দরজার মতো সেই দরজাটা আমার সামনে বন্ধ হয়ে গেল। দুরাচার মানুষগুলো আনন্দধ্বনি করতে করতে বেরিয়ে গেল। প্রতি মুহূর্তে আমি মৃত্যুর জন্য প্রতীক্ষা করতে লাগলাম। জানি না কখন মৃত্যু এসে উপস্থিত হবে, কিন্তু মৃত্যুর আশায় বসে থাকা কি ভয়ঙ্কর! আমার হাত পা দৃঢ়ভাবে লোহার চেয়ারের সঙ্গে বাঁধা। দেহের কোনো অংশ নড়াবার সামর্থ্য নেই। আমি স্থিরভাবে বসে রইলাম। জীবন ও মৃত্যু, আশা ও ভয়, আনন্দ এবং দুঃখ সমস্ত এক বলে মনে হতে লাগল। তুফান শেষ হয়ে গেছে। এখন শুধু ইহলোক ও পরলোকের মধ্যে আমি মুহূর্তকাল জীবন বৃন্তে ভর করে রয়েছি। ওপরে মৃত্যু এবং নিচেও মৃত্যু। চারিদিকে মৃত্যুর গাঢ় অন্ধকার জবনিকা। বাড়ি ত্যাগ করবার সময় দুর্বৃত্তেরা বাতি পর্যন্ত নিভিয়ে দিয়ে গিয়েছিল। মনে হলো মরতে খুব যন্ত্রণা পাব। বজ্রাঘাতে মারা যাবার আগে যদি এই বিস্ফোরক দ্রব্যে দগ্ধ হয়ে মরি, সেই ভীষণ শব্দ আমার কানে প্রবেশ করার আগে যদি আমার প্রাণান্ত হয়, এখন সেটাই প্রার্থনা করতে লাগলাম। কিন্তু এত দেরি হচ্ছে কেন? আমি ভাবতে লাগলাম। 1, 2 করে ধীরে ধীরে 60 পর্যন্ত গুনলাম। ক্রমে 3 মিনিট গুনলাম। এখনও তো আমি জীবিত আছি। 300 গজ কি এখনো এরা যায়নি? আর কত দেরি করব?
এই অপেক্ষা যে অসহ্য, মৃত্যু যন্ত্রণা থেকেও বেশি কষ্টকর। 1, 2, 3, 4 করে আবার গুনতে আরম্ভ করেছি। হঠাৎ কি ভয়ানক, কি উজ্জ্বল একটা নীল আলো স্তম্ভ আমার চোখ ঝলসে যেন আমার মাথার উপর পড়ে গেল। সে আলো খুব উজ্জ্বল, খুব তীব্র, অসহ্য। আমি জ্ঞান হারালাম। পরের দিন সকালে একজন শ্রমিক সেই বাড়িতে প্রবেশ করে আমাকে সংজ্ঞাহীন অবস্থায় দেখতে পায়। ভাগ্য ভালো সে তারটা স্পর্শ করেনি। তার যত্নে আমার জ্ঞান ফিরল। বাইরে এসে দেখলাম 3 জন লোক সেই বাড়ি থেকে একটু দূরে বজ্রাঘাতে মারা গিয়েছে। তার স্পর্শ করবার আগেই দেবরোষ বজ্ররূপ ধারণ করে তাদেরকে পুড়িয়ে ফেলেছে। আর সেই বিদ্যুতের আলোতেই আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম। পরীক্ষায় জানতে পারা গেল সেই ক্যানেস্তারায় প্রচুর পরিমাণে নাইট্রোগ্লিসারিন রাখা হয়েছিল। বুঝলাম সেই দুরাত্মারা আমাকে মারার জন্য এই উপায় অবলম্বন করেছিল। সেই দিন থেকে বিদ্যুতের আলো আমি সহ্য করতে পারি না। আজ গল্প স্বল্পতে শুনলেন দীনেন্দ্র কুমার রায় রচিত কাহিনী শত্রু হস্তে। কথকের ভূমিকায় অর্ণব, সাহেব সোমক, আত্মীয় অরিজিৎ, প্রথম ব্যক্তি রাজীব, লুই অমরজিৎ, বাবা উজ্জ্বল। সম্পাদনা রিয়া, আবহ অর্ণব, গল্পের সূত্রধার সৌমি, সমগ্র পরিকল্পনা শুভদা।